আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ অলিউল্লাহ, সহকারী শিক্ষক, চারগাছ আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের উপর আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে তথ্য ও উপাত্ত। শিক্ষার্থী বন্ধুরা, তথ্য শব্দটি অধিক পরিচিত শব্দ, তোমরা তো সবারই জানা তথ্য কাকে বলে। চলো আজ আমরা জেনে নিই তথ্য কাকে বলে। তথ্য হলো কোনো মাধ্যম থেকে আমরা যে খবর পেয়ে থাকি তাকে তথ্য বলি। আমি আবারও বলছি, কোনো মাধ্যম থেকে আমরা যে খবর পেয়ে থাকি তাকে তথ্য বলে। আমি একটা উদাহরণ দিলেই তোমরা সহজে বিষয়টা বুঝতে পারবে। তোমার কোনো বন্ধু তোমাকে বলল যে চারগাছ আফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। এই যে গত বৃহস্পতিবার থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছে, যে খবরটা পেলে কোনো মাধ্যম থেকে, এটাই তথ্য। এসব আমরা আবার উপাত্ত কি তা জেনে নেই। উপাত্ত হলো সংখ্যাসূচক তথ্যই হলো উপাত্ত। আবার বলছি, সংখ্যাসূচক তথ্যই হলো উপাত্ত। যেমন একেজি এর বার্ষিক পরীক্ষার 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর এখানে দেওয়া হলো। এই যে আমরা সংখ্যাতে বললাম যে সংখ্যাসূচক তথ্য হলো উপাত্ত। যখন আমরা একেজি এর বার্ষিক পরীক্ষা 10 জন শিক্ষার্থীর নম্বরটা আমরা সংখ্যায় পেয়ে গেলাম, এটাই উপাত্ত হয়ে গেল। সংখ্যাগুলোই উপাত্ত। এই উপাত্ত আবার দুই ধরনের হতে পারে, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। চলো আমরা একবার বিন্যস্ত উপাত্ত কাকে বলে তা জেনে নেই। বিন্যস্ত উপাত্ত হলো যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। আমি আবার বলছি, যে বিন্যস্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন 5, 8, 10, 15, 20 এগুলো মানের ক্রমানুসারে সাজানো। এই বিন্যস্ত উপাত্ত মানের ঊর্ধ্বক্রম হতে পারে, মানের অধক্রম হতে পারে। এবার আমরা অবিন্যস্ত উপাত্ত কাকে বলে তা জেনে নেব। অবিন্যস্ত উপাত্ত হলো যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। আমি আবার বলছি, যে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন দুই, 10, 4, 5, 20, অর্থাৎ যে উপাত্তগুলো এলোমেলোভাবে সাজানো থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গড় জেনে নেব। গড় হলো উপাত্তগুলোর সমষ্টিকে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। আমি আবার বলছি, উপাত্তগুলোর সমষ্টিকে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। আমরা এটাকে সূত্র আকারেও লিখতে পারি।
গড় সমান সমান উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। গড় সমান সমান উপাত্তগুলোর সমষ্টি ভাগ বা ডিভাইড উপাত্তগুলোর সংখ্যা। এখন আমরা একটা সমস্যার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে বলেছি গড় নির্ণয় করতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে, উপাত্তগুলোর সমষ্টি আর হলো উপাত্তগুলোর সংখ্যা। তাহলে আমরা এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, আমরা এই সমস্যার সমাধান করব। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? উপাত্তগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা কি করব? উপাত্তগুলোর সমষ্টি নির্ণয় করলাম, আমরা লিখলাম এখানে, এটা যোগফল হলো 170। তাহলে আমরা সমষ্টি পেয়ে গেলাম। এখন আমাদের বাকি হলো উপাত্তগুলোর সংখ্যা। আমরা দেখে নেই উপাত্তগুলোর সংখ্যা কতটা এখানে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে উপাত্তের সংখ্যা হলো 10। উপাত্তের সংখ্যা হলো 10টি। তাহলে এখন আমরা কি পেলাম? আমরা উপাত্তের সমষ্টিও পেয়ে গেলাম, উপাত্তের সংখ্যাও পেয়ে গেলাম। এখন আমরা সূত্র লিখে কি করব? গড় নির্ণয় করে ফেলব। উপাত্তগুলোর সমষ্টি আমরা কত পাইলাম? 170। আর সংখ্যা পেলাম কতটি? সংখ্যা পেলাম 10টি। এখন আমরা এই 10 দিয়ে 170কে ভাগ দেব, ভাগ করলে যে ফল পাওয়া যাবে সেটাই হলো গড়। একশো 170কে 10 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 17। সুতরাং নির্ণয় গড় হলো 17। প্রচুরক। কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে তাই হলো ওই সংখ্যাটি ওই উপাত্তের প্রচুরক। কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে এখন আমরা জেনে নেব প্রচুরক কাকে বলে। প্রচুরক হলো কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে ওই সংখ্যাটিকে ওই উপাত্তের প্রচুরক বলা হয়। আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে সেটা জেনে নেব। এখানে কতগুলো সংখ্যা লিখলাম? 80, 90, 85, 90, 95, 95, 87, 195। এখন আমরা কোনটি প্রচুরক সেটা বের করব।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংজ্ঞায় বলেছিলাম যে উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটি সর্বাধিকবার থাকে ওই সংখ্যাটি হলো ওই উপাত্তের প্রচুরক। আমরা কতগুলো সংখ্যা লিখেছিলাম, এই সংখ্যাগুলোর মধ্যে 80 পেয়েছি একবার, 85 একবার, 87 একবার, 90 একবার, 95 তিনবার, 100 একবার। ওই উপাত্তগুলো সর্বাধিকবার আছে 95 তিনবার, সুতরাং ওই উপাত্তগুলোর মধ্যে 95 সংখ্যাটি হলো প্রচুরক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নেব মদ্যক কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে নেব মদ্যক কাকে বলে। মদ্যক হলো উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মদ্যক বলে। আমি আবার বলছি, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মদ্যক বলে। আমরা মদ্যক নির্ণয় করতে হলে আমাদের 2টা সূত্র প্রয়োগ করতে হবে। একটা হলো বেজোড় সংখ্যার মদ্যক, আরটা হলো জোড় সংখ্যার মদ্যক। বেজোড় সংখ্যার মদ্যক হলো n + 1 / 2 তম পদ, এটা হলো বেজোড় সংখ্যার মদ্যক। আর জোড় সংখ্যার মদ্যক হলো n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ / 2, এটা হলো জোড় সংখ্যার মদ্যক। এখন আমরা 2টা উদাহরণের মাধ্যমে 2টার জোড় সংখ্যার মদ্যক একটা নির্ণয় করব, একটা বেজোড় সংখ্যার মদ্যক নির্ণয় করে আজকের ক্লাস শেষ করব। আসো এবার আমরা বেজোড় সংখ্যার মদ্যক একটা নির্ণয় করি। এখানে আমি 5টি সংখ্যা লিখলাম। দেখো, এখন এই সূত্রের আলোকে আমরা একটা সমাধান করব। এখন সূত্রটা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে n + 1 / 2 বলছি। n দিয়ে শিক্ষার্থী বন্ধুরা সংখ্যাগুলো সংখ্যা বোঝানো হয়েছে। আমি আবারও বলছি, এখানে n দ্বারা উপাত্তগুলোর সংখ্যাকে বোঝানো হয়েছে। এখানে উপাত্তের সংখ্যা হলো 1 2 3 4 5। আমরা এখন লিখব এর আগে একটা বলেনি শিক্ষার্থী বন্ধুরা, এই যে মদ্যক নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমাদেরকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মদ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে সর্বপ্রথম মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমরা এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি। তো এখানে n হলো 1 2 3 4 5 / 2, 5 1 6 2। এখন আমরা যদি 2 দিয়ে গাড়ি 2 কে 2 3 2 কোণে 6, তৃতীয় নম্বর পদ। তৃতীয় নম্বর পদটা হলো মদ্যক। তৃতীয় পদ কোনটা? 1 2 3, এই 8 হলো মদ্যক। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বেজোড় সংখ্যা হয় তাহলে বেজোড় সংখ্যা হলে এভাবেই করতে হবে, n + 1 / 2। প্রথম কি করবে? সংখ্যাগুলো সংখ্যা লিখে নিবে, তারপরে তার সাথে 1 যোগ করে যেটা হবে, এরপরে 2 দিয়ে ভাগ করে যে সংখ্যা হবে, যে পদটা পাওয়া যাবে, এই পদটা উপরের সংখ্যা যে মানে ঊর্ধ্বক্রমে সাজানো থাকবে সেখান থেকে খুঁজে বের করে নিবে। এখানে আমরা তৃতীয় পদ পেয়েছি 8, সুতরাং এখানে মদ্যক হলো 8। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জোড় সংখ্যার মদ্যক জেনে নেব। আগে কিছু সংখ্যা লিখে নেই। এক 2 3 4 5 6 7 8 9। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি 10টি সংখ্যা লিখলাম। যে 10 যেহেতু জোড় সংখ্যা, সুতরাং আমরা জোড় সংখ্যার মদ্যক নির্ণয় করব। এখন আমরা সূত্রটি লিখে নেব, n/2 তম পদ
আমরা সূত্রটা লিখে নিলাম। এখন আমরা দেখে নিব যেখানে n কতটি। এখন আমরা দেখব n কতটি। আমরা n দেখে খুঁজে পেলাম 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা n মানে সংখ্যাগুলোর সংখ্যা খুঁজে পেলাম 10টি। সুতরাং আমরা এখন 10 এই সূত্রের আলোকে সে কাজ সমাধান করব। n হলো 10 ডিভাইড 2 তম পদ প্লাস n হলো 10 ডিভাইড 2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। এখন কি করব 2 × 2 5 × 10 2 × 2 5 × 10। আমরা পাইলাম পঞ্চম পদ আর 5 × 1 = 6 ষষ্ঠ পদ ডিভাইড বাই 2। তাহলে পঞ্চম পদ কত 1 2 3 4 5 এটা, আর ষষ্ঠ পদ হলো এটা 1050 যোগ 1100 ডিভাইড বাই 2। আমরা যদি এই পঞ্চম পদ পাইলাম 1050 আর ষষ্ঠ পদ পাইলাম 1100। এখন এই দুইটাকে যোগ করে পাইলাম আমরা 2150 2150। এখন 2150কে আমরা 2 দিয়ে ভাগ দেব। 2 দিয়ে ভাগ দিলে আমরা যে ফল পাবো এটাই হবে আমাদের মধ্যক। দুই একে 2 যদি 2 দিয়ে ভাগ দেয় তাহলে হবে আমাদের এটাই ফল হবে। সুতরাং এখানে মধ্যক হবে 1075। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকে ক্লাস থেকে মোটামুটি উপকৃত হয়েছো। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমরা পরবর্তী ক্লাসে যদি আসি সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।